ভারত ও বাংলাদেশের সম্পর্ক এবার জটিল জায়গা থেকে সরাসরি সংঘর্ষে উত্তীর্ণ হলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ঘণ্টাখানেকের একটি বৈঠক করেন। এরপরেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সরাসরি হোল্ডিং সেন্টার করার ঘোষণা করে দেওয়া হয়। ফলে অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে সবথেকে বড় বিস্ফোরক পদক্ষেপটি নিল এবং পরিষ্কার বুঝিয়ে দিল যে সীমান্তে যতই বাংলাদেশিরা বিএসএফ এর বিপক্ষে প্রতিবাদ করুক, কাঁটাতারকে দেওয়া কেন্দ্র করে তা কিন্তু কোনো অবস্থাতেই ধোপে টিকবে না। শুভেন্দু অধিকারীর এই ঘোষণা শুধুমাত্র রাজ্যের প্রেক্ষাপটে যে গুরুত্ব তা নয়, দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরের কাছেও নিঃসন্দেহে বড় একটা উদাহরণ, যেখানে ইতিহাসের পর এই প্রথমবারের জন্য বাংলায় হচ্ছে হোল্ডিং সেন্টার এবং অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে ভারত এবং পশ্চিমবঙ্গ একত্রে করা অভিযানে যে নামলো, যা বাংলাদেশকে রীতিমতো বিপর্যস্ত করতে পারে তা কিন্তু পরিষ্কার হয়ে গেল। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়। সেখানে বলা হয়েছে যে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের শুধু জেলে রাখা হবে তা নয়, তাদের রাখার জন্য একটি বিশেষ ক্যাম্প তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন যে তার সরকারের নীতি হলো ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে আইনি কোনো ঝঞ্ঝাটের রাস্তায় যেতে নারাজ। তাই অনুপ্রবেশকারীদের এবার এই হোল্ডিং সেন্টারে রাখা হবে এবং সুযোগ বুঝে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। ভোটার তালিকায় যাদের নাম বাদ গেছে তাদেরকে যদি বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা যায় বা তাদের প্রতি যদি কোনো অবস্থাতেই সন্দেহ জাগে, তাহলে তাদেরকে সরাসরি হোল্ডিং সেন্টারে পাঠানো হবে। প্রশ্ন হলো, কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হলো? দ্বিতীয়ত, এর পিছনে দিল্লির কি কোনো মাস্টার প্ল্যান কাজ করছে? ভারতের বাকি রাজ্যগুলো গত এক বছরে প্রায় সকলেই এই ধরনের পন্থা অবলম্বন করলেও পশ্চিমবঙ্গ কেন এত বছর এই নিয়মের বাইরে ছিল? 24শে মে রাজ্যের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয় নবান্ন থেকে। এই কড়া অর্ডারে সরাসরি রাজ্যের ডিজি, সমস্ত জেলার জেলা শাসক অর্থাৎ ডিএম, পুলিশ সুপার এবং কলকাতার সিপি সহ একাধিক কমিশনারকে বলা হয়েছে যে কোনো অবস্থাতে যদি বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে কেউ ধরা পড়ে, তাহলে তাদের জন্য জেলাভিত্তিক হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। শুধু নতুন করে ধরা পড়া অনুপ্রবেশকারীরাই নয়, যে সমস্ত বিদেশি নাগরিক ইতিমধ্যে পশ্চিমবঙ্গের জেলে সাজা কাটছে তারাও কিন্তু আইনি জটিল এড়িয়ে হোল্ডিং সেন্টারে জায়গা পাবে। আইন অনুযায়ী কোনো ব্যক্তি নাগরিকত্ব নিয়ে সন্দেহ হলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করতে পারবে, আর এই হোল্ডিং সেন্টারে তাকে সর্বোচ্চ 30 দিন আটক রাখা যাবে। এই 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা শাসক বা ডিস্ট্রিক্ট কালেক্টর পদমর্যাদার আধিকারিককে খতিয়ে দেখতে হবে যে ওই ব্যক্তি আদৌ ভারতীয় নাগরিক নাকি অবৈধ অনুপ্রবেশকারী। যদি প্রমাণিত হয় যে অনুপ্রবেশকারী, তবে সঙ্গে সঙ্গে তার বায়োমেট্রিক ডাটা অর্থাৎ আঙুলের ছাপ, চোখের মনি স্ক্যান করে কেন্দ্রের বিশেষ পোর্টালে আপলোড করতে হবে। তার আইডি চিরদিনের জন্য ভারতে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এবং তাকে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে। এই 30 দিনের মধ্যেই তাদের প্রমাণ করতে হবে যে তারা বাংলাদেশি নন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়ে পরিষ্কারভাবে হুঁশিয়ারি এর আগেই দিয়েছিল। দিনের পর দিন যেভাবে বাংলাদেশিদের ভোট ব্যাংকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল তৃণমূল কংগ্রেস, সেই চিরাচরিত প্রথা যে সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছে, ভেস্তে যাচ্ছে, তা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। আজ থেকে ঠিক 1 বছর আগে 2025 সালের 2রা মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশন থেকে 8 পাতার একটি কড়া ও অত্যন্ত বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে সাফ বলা হয় যে ভারতের প্রত্যেকটি রাজ্যকে নিজ নিজ এলাকায় স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে হবে, যাদের একমাত্র কাজ হবে গ্রামে গঞ্জে, শহরে বন্দরে ঘুরে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। এই প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গ কিন্তু এ ধরনের টাস্ক ফোর্স গঠন করলো। ভারতের অন্যান্য রাজ্য যেমন গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, ওড়িশা, এরা কিন্তু গত 1 বছরেই কেন্দ্রের নির্দেশ মেনে নিজেদের রাজ্যে হোল্ডিং সেন্টার বানিয়ে ফেলেছে। হাজার হাজার সন্দেহভাজনকে আটক করে যাচাইকরণ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। কিন্তু তৎকালীন পশ্চিমবঙ্গের সরকার কেন্দ্রের এই নির্দেশিকাকে পাত্তাই দেয়নি। ফাইল নবান্নের লাল ফিতের বাঁধুনিতেই চাপা পড়ে যায় এবং রাজনৈতিক বিশ্লেষকরা সেদিনও বলেছিলেন যে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির কারণে রাজ্য এই জাতীয় সুরক্ষা সংক্রান্ত নির্দেশিকাকে কার্যকর করতে দেয়নি। কিন্তু 2026-এ নতুন সরকার গঠনের পরই সিএএ এর আওতায় এনে নাগরিকত্ব পাওয়ার একটা পদ্ধতি যেমন শুরু হচ্ছে বাংলায়, ঠিক একইভাবে যারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন, অবৈধভাবে যারা বাস করছেন, তাদেরকে বাংলাদেশে ফিরে যেতে হবে, তা কিন্তু পরিষ্কার করা হচ্ছে। কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভারত সরকার হঠাৎ কেন এত এগ্রেসিভ হয়ে গেল? এর কারণটা কিন্তু বাংলাদেশ সরকার যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতো, তাহলে কিন্তু এই জটিলতা তৈরি হতো না।
বাংলাদেশ সরকার কিছুদিন আগেই ভারতের থেকে জ্বালানি কিনতে চেয়েছিল এবং ভারত বাংলাদেশকে সাহায্যও করে, কিন্তু উল্টে দেখা যায় এই বাংলাদেশ সরকার একাধিক ভারত বিরোধী মন্তব্য করছে। শুধু তাই নয়, তারা অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুটিকে গুরুত্বই দিতে চাইছে না। এমনকি বাংলাদেশের পার্লামেন্টে বারবার বলা হয়েছে যে বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশ বিপদে পড়বে এবং একাধিক স্টেটমেন্ট সামনে এসেছিল যেখানে হিন্দুত্ববাদীদের জঙ্গি বা বিজেপির মতো রাজনৈতিক দলকে কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছিল এবং শুভেন্দু অধিকারীকে নিয়েও তারা অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে, যা এই পুরো পরিস্থিতিকে আরো জটিল করেছে। এদিকে হঠাৎ করে বাংলাদেশ সরকার ঘোষণা করে দেয় যে তাদের দেশের যে আমলারা আছেন, যেমন স্বরাষ্ট্র মন্ত্রকের আমলা, বাণিজ্য মন্ত্রকের আমলা, এইরকম গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক আমলারা পাকিস্তানের করাচিতে নাকি ট্রেনিং নিতে যাবেন। 1971 সালে পরে এই প্রথমবারের জন্য বাংলাদেশ সরকার তাদের আমলাকে পাকিস্তানে ট্রেনিং নিতে পাঠাচ্ছে, যা তারা এর আগে ভারতবর্ষে এসে ট্রেনিং নিত। ভারতবর্ষে মুসৌরিতে লাল বাহাদুর ইনস্টিটিউটে 1971-এর পর থেকে ভারতে এসে বাংলাদেশের একাধিক আমলারা ট্রেনিং নিতেন এবং শেখ হাসিনার সময় এই পুরো পদ্ধতি আরো ভালো জায়গায় গিয়েছিল। বাংলাদেশ সরকার একদিকে তিস্তা চুক্তির বিষয়ে চীনকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছে, সরাসরি বিভিন্ন ক্ষেত্রে প্রজেক্ট হস্তান্তর করে দেওয়ার উত্তর পূর্ব ভারতে পাকিস্তানের আইএসআইকে বিভিন্ন ধরনের সক্রিয় কর্মকাণ্ড নিযুক্ত করার স্বভাবতই ক্ষুব্ধ হচ্ছে ভারত। তবে বাংলাদেশ দ্রুত ভারতের সঙ্গে সম্পর্কের অবস্থা সঠিক জায়গায় নিয়ে না যায়, তাহলে আগামী দিন বিএনপি সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে তা বলাই বাহুল্য।